লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিমান ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা, চালু হতে সময় লাগবে একদিন, দুর্ভোগে লাখো যাত্রী। এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিল করতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের, দ্রুতই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, লাগবে কংগ্রেসের অনুমোদন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ৩০ দিনের যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনী ব্যাপক হামলা চালালে হতাহত হন শিশুসহ বেশ কয়েকজন। একই দিনে এই রুশ বাহিনীর হাতে ২০০-র বেশি ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই দিন রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে পাল্টা হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনায় থাকবেন কিয়েভের প্রতিনিধিরাও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে ফোনালাপ হয়েছে। হোয়াইট হাউস জানায় জেলেনস্কি আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, যদিও জেলেনস্কির অভিযোগ যুক্তরাষ্ট্রের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পুতিন। মস্কোর আগ্রাসন রুখতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান জেলেনস্কি। সোমবার সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে তারা রাশিয়ার সঙ্গে এক কক্ষে থাকবেন না। ধারণা করা হচ্ছে বৈঠকে ইউক্রেনের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এদিন। অন্যদিকে আবারও পশ্চিমা মিত্রদের কাছ থেকে অস্ত্র সহায়তা পেতে যাচ্ছে কিয়েভ। জার্মান সরকার ইউক্রেনকে $৩৩০ কোটি নতুন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। কাকুলি আখতার, সময় সংবাদ। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ তৈরিতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে ইউরোপীয় নেতারা। বৃহস্পতিবার ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তির পরিকল্পনা চূড়ান্ত করতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক করেন ইউরোপীয় নেতারা এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। বৈঠক শেষে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে মস্কোর ওপর নিষেধাজ্ঞার কথা জানান নেতারা, যদিও এতে আপত্তি জানিয়েছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এদিকে আগামী সপ্তাহে সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন এবং রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে। We decided in the conclusions to make the ramp up. So have your headset on hand in case it's needed. Please state today. বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিনের জন্য বিমান ওঠানামা বন্ধ থাকবে। এতে বিপাকে পড়েছেন লাখো যাত্রী। বিমানবন্দরের পাশাপাশি আশেপাশের 16,000-এর বেশি বাড়িঘর এবং দোকানপাট বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হিথ্রো বিমানবন্দর। কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে কার্যক্রম। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যাত্রীদের এয়ারপোর্টে আসতে নিষেধ করা হয়েছে। হিথ্রো ছাড়াও আশপাশের অন্তত 16,000 বাড়িঘর ও দোকানপাট বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রায় 150 জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুনের সঠিক কারণ জানতে শুরু করা হয়েছে তদন্ত। হিথ্রো বিমানবন্দর যুক্তরাজ্যের বৃহত্তম এবং বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন প্রায় 1300 ফ্লাইট ওঠানামা করে। গেল বছর রেকর্ড প্রায় 8.5 কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছে। বন্ধ থাকায় শত শত ফ্লাইট বাতিল কিংবা অন্য বিমানবন্দরে স্থানান্তর করা হবে। প্রায় 1,45,000 যাত্রী এই ঘটনায় ভোগান্তিতে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিল করতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ের মধ্যে বিভাগটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও পুরো বিভাগ বন্ধ করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। শিক্ষার দায়িত্ব এবার অঙ্গরাজ্যগুলোর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিলের লক্ষ্যে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ের মধ্যে বিভাগটি বন্ধ করে দেওয়া হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। তবে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের জন্য ঋণ ও পেল গ্রান্ট সহ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে। ট্রাম্প প্রশাসনের দাবি 1979 সালে প্রতিষ্ঠিত এই বিভাগ কয়েক দশকে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি। তাই বাজেট কমিয়ে শিক্ষার নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে তুলে দেওয়া হবে।
এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব শিক্ষা অধিকার কর্মীরা। কলোরাডো রাজ্যের শত শত শিক্ষক ও শিক্ষার্থী বৃহস্পতিবার রাজ্য ক্যাপিটলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ভবনের প্রবেশপথ অবরোধ করেন। নতুন বাজেটের কারণে রাজ্যের স্কুলগুলো প্রায় $15 কোটি তহবিল হারাতে পারে। তারা জানান, শিক্ষা বিভাগের কার্যক্রম সংকুচিত করা মানে সরকারি স্কুলগুলোর বরাদ্দ কমানো এবং বেসরকারি স্কুলগুলোর জন্য সুবিধা বৃদ্ধি। রিপাবলিকানরা শিক্ষা স্বাধীনতা ও স্কুল চয়েসের নামে মূলত সরকারি তহবিলকে বেসরকারি খাতে সরিয়ে নিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার সুযোগ সংকুচিত হবে। তবে শিক্ষা বিভাগের বড় পরিবর্তনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে হোয়াইট হাউস। তারা বলছে, শিক্ষা খাতে ব্যয় হয়েছে $3 ট্রিলিয়ন, কিন্তু শিক্ষার্থীদের ফলাফলে তেমন উন্নতি আসেনি। তাই কেন্দ্রীয় সরকারের পরিবর্তে রাজ্যগুলোকেই শিক্ষার দায়িত্ব নিতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, এতে জাতীয় শিক্ষানীতির সমন্বয় বিঘ্নিত হতে পারে এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার মানের পার্থক্য আরও প্রকট হয়ে উঠবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দলীয় নেতা একরেম ইমামগুলুর গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল তুরস্ক। সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। দুপক্ষের সংঘর্ষে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে অনেককে আটকও করা হয়েছে। এভাবেই তুরস্কের বিরোধী দলীয় নেতা একরেম ইমামোগলুর সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরের রাস্তায় জড়ো হন ইমামোগলুর সমর্থকরা। এ সময় তার গ্রেফতারকে অগণতান্ত্রিক বলে স্লোগান দেন বিক্ষুব্ধরা। ইস্তাম্বুল সিটি হলের বাইরেও দ্বিতীয় দিনের মতো জড়ো হন হাজারো মানুষ। যোগ দেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তাদের দাবি, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ইমামোগলুকে গ্রেফতার করা হয়েছে। এ সময় শহরটির পৌর ভবনের প্রবেশ মুখে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষুব্ধ জনতা। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ায় আটকও করা হয় অনেককে। এর আগে বুধবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের অংশ হিসেবে গ্রেফতার করা হয় মেয়র ইমামোগলুকে। তুরস্কের সরকার পক্ষ থেকে বিভিন্ন শহর ও সড়কে যেকোনো সভা সমাবেশ 4 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। জনপ্রিয় এই বিরোধী নেতা আটকের ঘটনায় প্রভাব পড়ে দেশটির শেয়ার বাজারেও। সাময়িকভাবে বন্ধ রাখা হয় লেনদেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। চলছে নবায়নযোগ্য জ্বালানির বিপ্লব। চীনের সহায়তায় দেশটিতে স্থাপিত হচ্ছে 50টিরও বেশি সোলার পার্ক। সম্প্রতি দেশটিতে পুরনো বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ার পরই এই পরিকল্পনা বাস্তবায়নের গতি বেড়েছে। বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত কিউবা এখন ঝুঁকেছে নবায়নযোগ্য জ্বালানির দিকে। চীনের সহায়তায় দেশটি এবছরই চালু করতে চায় 50টিরও বেশি সোলার পার্ক। এরই মধ্যে ফেব্রুয়ারিতে চালু হয়েছে 2টি সোলার পার্ক, একটি রাজধানী হাভানায়, অন্যটি সিয়েনফুয়েগোসে। চলতি মাসের মধ্যেই আরও 6টি সোলার পার্ক চালুর লক্ষ্য নির্ধারণ করেছে কিউবা। এতে উৎপাদন হবে 170 মেগাওয়াট বিদ্যুৎ। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 24% নবায়নযোগ্য জ্বালানি থেকে নিশ্চিত করা। বর্তমানে এর পরিমাণ 4%। এই প্রকল্পের প্রধান সহযোগী চীন। তারা 22টি নতুন সোলার পার্ক তৈরির জন্য উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। অন্যদিকে রাশিয়াও সাহায্যের হাত বাড়িয়েছে। আধুনিকায়ন করছে 3টি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া একটি 200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। কিউবার বিদ্যুৎ সংকট নতুন নয়। দেশটির দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণেই এই দুরবস্থা। তবে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে গিয়ে দেশটি বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে আশাবাদী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স পাঠানোর হার বাড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে বেছে নিচ্ছেন অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ করেছেন নরওয়ের এক ব্যক্তি। তার অভিযোগ, এআই চ্যাটবটটি তাকে নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে তিনি নাকি নিজের 2 সন্তানকে হত্যা করেছেন। এতে চ্যাটজিপিটি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। নরওয়ের বাসিন্দা আরভে হোলম্যানের বিরুদ্ধে মারাত্মক ভুল তথ্য প্রচার করেছে চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই চ্যাটবট দাবি করেছে তিনি নিজের 2 সন্তানকে হত্যা করেছেন এবং 21 বছর কারাদণ্ড ভোগ করেছেন। তবে বাস্তবে তিনি কখনোই কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। এই মিথ্যা তথ্য তার জন্য চরম ক্ষতিকর ও মানহানিকর বলে অভিযোগ করেছেন তিনি।
বিশেষজ্ঞরা জানান চ্যাটজিপিটির উত্তর থেকে বোঝা যায় এটি কিছু সত্যের সঙ্গে মিথ্যা তথ্য মিশিয়ে ভুল গল্প তৈরি করে। হোলম্যান জানান চ্যাটবটটি তার সন্তানদের বয়স প্রায় সঠিকভাবে উল্লেখ করেছিল, যা প্রমাণ করে এটি ডাটাবেসে তার সম্পর্কে কিছু তথ্য ছিল, কিন্তু তার ভিত্তিতেই সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর কাহিনী তৈরি করে চ্যাটজিপিটি। ডিজিটাল অধিকার সংস্থা নয়ব এই ঘটনার তদন্ত দাবি করেছে এবং ওপেন এআই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের মতে এআই মডেলগুলো ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা লঙ্ঘন করেছে এবং ভুল তথ্য প্রচার করেছে। শুধু হোলম্যান নয়, চ্যাটজিপিটি আরও অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভুল তথ্য তৈরি করেছে, যা ইউরোপীয় ডাটা সুরক্ষা নীতির লঙ্ঘন। এআই এর হ্যালুসিনেশন সমস্যার কারণে ক্রমাগত এমন ভুল তথ্য তৈরি হচ্ছে। অ্যাপল ও গুগলের এআইও এরই মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বড় ভাষার মডেল কিভাবে সিদ্ধান্ত নেয় সেটি পুরোপুরি পরিষ্কার নয়। এ কারণে চ্যাটবটের ভুল তথ্যের ঝুঁকি থেকেই যাচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ দেশ কুয়েত। দেশটির বিভিন্ন স্থাপনা কেবল স্থাপত্যশৈলীর জন্যই নয়, বরং আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। কুয়েতের তেমনই এক ঐতিহাসিক স্থাপনার নাম নাইফ প্যালেস। ১৯বিংশ শতাব্দীর শেষ দিকে নির্মিত এই স্থাপনাটির বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। ১৯বিংশ শতাব্দীর স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন কুয়েতের নাইফ প্যালেস। জটিল সব কারুকাজ, সুন্দরভাবে সাজানো বাগান আর শান্ত উঠান আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের এক মেলবন্ধন। বিখ্যাত এই প্যালেস প্রায় ২৯,০০০ বর্গমিটার জায়গায় নির্মিত। আছে ২১৪টি কক্ষ। ঐতিহাসিক এই স্থাপনাটি বছরের পর বছর ধরে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে। ইতিহাস বলছে একসময় এই নাইফ প্যালেসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর করা হতো। প্রাসাদটিতে ১৯বিংশ শতাব্দীর পুরনো কারাগার এখনো সংরক্ষিত আছে। আমি দীর্ঘ আজকে প্রায় ৩২-৩৬ বছর আসলে কোনো সময় আসা হয়নি। এদের কালচার ঐতিহ্যগুলো দেখে আমার খুব ভালো লাগলো। কামান দেখে তো বলার মতো না লাগলো, আমি যেমন উসমানীয় সালতানাতে চলে গেছি। নাইফ প্রাসাদ শুধু একটি স্থাপত্য শিল্পের নিদর্শন নয়, এটি কুয়েতের ঐতিহ্য এবং সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি। বর্তমানে এটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি রমজান মাসে এর প্রবেশদ্বার খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। কুয়েতের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের শত শত পর্যটক এই স্থাপনা দেখতে আসেন। কামানের গোলার নিক্ষেপের দৃশ্য দেখতে দেশটির নাগরিকদের পাশাপাশি ভিড় করেন প্রবাসী বাংলাদেশিরাও। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুসলিম ট্রাফিক পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্লাশিংয়ের পুলিশ একাডেমিতে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক ট্রাফিক পুলিশের প্রধান ফিলিপ রিভেরা। এতে নিউ ইয়র্কের আলেম সমাজসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। নিউ ইয়র্কের ফ্লাশিংয়ে পুলিশ একাডেমির মিলনায়তন কানায় কানায় পূর্ণ। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডির উদ্যোগে ট্রাফিক এনফোর্সমেন্ট ডিস্ট্রিক্ট বুধবার ইফতার মাহফিলের আয়োজন করে। এতে ট্রাফিক পুলিশের প্রধান ফিলিপ রিভেরা, পুলিশ বিভাগে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পদধারী কমান্ডিং অফিসার ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ সহ ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি ট্রানজিট অফিসারের ইফতার আয়োজনে আসলাম। অনেক লোক আসছে, ফ্যামিলি নিয়ে আসছে। খুব সুন্দর এই প্রোগ্রাম হইলো। এরকম এভরি ইয়ার ওরা করতেছে, তো খুব ভালোই লাগলো। এত বড় একটা অনুষ্ঠান পুলিশ একাডেমির মধ্যে, এটা আসলে মানে চিন্তাই করা যায় না। এটা প্রথম যখন বলা হলো আমাদের অনেক ডাউট ছিল যে এই ধরনের এত বড় একটা অনুষ্ঠান, যেটা 1400-1500 পিপল এট দ্য সেম একই সাথে, বিশাল অ্যাচিভমেন্ট। আয়োজকরা জানান প্রতি বছর ইফতার মাহফিল করলেও এবারের আয়োজন অনেক ব্যাপক। ১৫০০-এরও বেশি পুলিশ, ট্রাফিক ও তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা যোগ দেন। আজকের ইফতার পার্টিটা এটা আমাদের মুসলিম উম্মার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এরকম ইফতার পার্টি ডিপার্টমেন্টের মধ্যে এইবারই প্রথম। এর আগে হতো মানে কমন বেসিস, ডিফারেন্ট অফিসে ডিফারেন্ট হতো, বাট এটা হচ্ছে অল টুগেদার করা হয়েছে এটা ফার্স্ট টাইম। আর অলমোস্ট ১৫০০ মানুষ অ্যাটেন্ড করছে আজকের পার্টিতে। অনেকদিন পর আমার ক্লাসমেটদের সাথে দেখা করলাম, আমার বিভিন্ন কমান্ডের লোকদের সাথে দেখা করলাম, ভালো লাগছে, একসাথে ইফতার করলাম সবাই। পরে নিউ ইয়র্ক সিটির সার্বিক উন্নতি ও সবার মঙ্গল কামনায় মোনাজাত এবং ইফতার পরিবেশন করা হয়। শুধু ট্রাফিক পুলিশ নয়, পুরো এনওয়াইপিডি অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টেই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মুসলমান এবং বাংলাদেশি পুলিশ অফিসাররা। তাদের কর্মকাণ্ড সব মহলেই প্রশংসিত হচ্ছে।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক পুলিশ একাডেমি, ফ্লাশিং, নিউ ইয়র্ক। ঈদকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিবারের অতিরিক্ত খরচের কথা মাথায় রেখে বেড়ে গেছে রেমিট্যান্স পাঠানোর হার। তবে প্রবাসীরা মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো থেকে অনলাইনে টাকা পাঠানোয় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। লন্ডন থেকে বিস্তারিত শোভ কবিরের রিপোর্টে। বর্তমানে পাউন্ডের বিপরীতে বাংলাদেশি টাকার হার স্মরণকালের সর্বোচ্চ। 1 পাউন্ডের বিনিময়ে পাওয়া যাচ্ছে 160 টাকা। সেই সাথে যুক্ত হচ্ছে 2.5% প্রণোদনা। দেশের আত্মীয় স্বজনরা যেন স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে, সেই জন্য প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠাচ্ছেন। টাকা পাঠাইছি আমি বাংলাদেশের জন্য, রেট ভালো। আমাদের এজেন্টের থেকে আমাদের অনলাইনে অনেক বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। অনলাইন ভিত্তিক রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর দাপটে কোণঠাসা প্রতিষ্ঠিত মানি ট্রান্সফার এজেন্সিগুলো। আসলে অন্যান্য বছরের তুলনায় এই বছর রেমিটেন্সের ফ্লোটা একটু কম। ঈদের মৌসুম যেহেতু আমরা যেভাবে আশা করছিলাম যে রেমিটেন্স ফ্লোটা এইভাবে হবে, কিন্তু আশানুরূপ এইভাবে হয় নাই। বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউসগুলোর মালিকরা এবারের ঈদের মৌসুমে সর্বোচ্চ পরিমাণ ব্যবসার আশা দেখেছিল। তবে চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। তারা বলছেন প্রবাসী বাংলাদেশিরা অ্যাপস নির্ভর হয়ে অনলাইনে রেমিটেন্স পাঠাচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এই ছিল আন্তর্জাতিক সময়ে।